আমজনতা কি ভাবছে? সরকারি পরিষেবা কতটা পেয়েছে? শিক্ষা ব্যবস্থা কতটা এগোলো? আপনাদের কথাই আমরা তুলে ধরবো, আমরাই দেখাবো ভোট জনতায়। হরিহরপাড়ার ডাঙ্গাপাড়ায় আমার সাথে এই মুহূর্তে রয়েছে হরিহরপাড়ার প্রার্থী নিয়ামত শেখ। চরক স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। 79 পঞ্চাননতলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ। তো সরকার না থাকলে উন্নয়ন স্তব্ধ হয়ে যাবে। তারপর এই সরকার আমাদের যে উন্নয়ন বিভিন্ন রকমের প্রকল্প থেকে আরম্ভ করে মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছে, তো এটা অন্য আমাদের ভারতবর্ষের মধ্যে কোনো রাজ্যে নেই। যেটা আমাদের পশ্চিমবাংলা রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের এখানকার ফ্যামিলির মতন দেখছে, আমাদের রাজ্যের প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জাতিকে, প্রত্যেকটা ধর্মের মানুষকে একদম নিজের ফ্যামিলির মতো দেখছেন উনি। এটা ফ্যামিলি ম্যাটার হয়ে গেছে এখন। আমার এখানে মানুষ বললাম তো 2001 সাল থেকে এখানকার মানুষের সঙ্গে আমি যখন নির্ধারণ দাঁড়িয়েছিলাম তখন থেকেই মানুষ একটা আমার সঙ্গে একটা আন্তরিকতার সাথে মিশে আছে। হ্যাঁ, যার জন্য আমি 5 বার, এবার 6 বারের জন্য এই তৃণমূল কংগ্রেসে আমি 3 বার, আর এইবার নিয়ে 4 বার হবে। তার আগে আমি কংগ্রেসে ছিলাম, একবার প্রথম নির্দলে ছিলাম 2001 সালে। তো 2001 সালে যেরকম নির্দলে ছিলাম তখন সিপিএম সরকার ছিল। তো সিপিএম সরকারকে হারিয়ে সরকারের প্রতিনিধি যারা সে সময় ছিল, যারা ক্যান্ডিডেট হয়েছিল, তো সে সময় সে ক্যান্ডিডেট হেরে গেছিলো আমার কাছে। তারপরে আবার কংগ্রেসে দাঁড়িয়েছিলাম। কংগ্রেসে 2006 সালে মাত্র 97 ভোটে আমরা পরাজিত হয়েছিলাম। তারপর আমি তৃণমূলে গিয়েছিলাম 2009 সালে। 2009 সাল থেকে কন্টিনিউয়াসভাবে তৃণমূল দলটাই আমি করি। আমার সঙ্গে আমার হরিহরপাড়া কেন্দ্রের সমস্ত মানুষ আমার সঙ্গে আছে। আমি যে দলই করব না কেন সেই দলে এখানকার মানুষ আন্তরিকতার সাথে আমার সঙ্গে সমর্থন করে এবং থাকে। তাই আবার আমি সুযোগ পেয়েছি, মানুষ সুযোগ দিয়েছে আমাকে মানুষের পাশে থাকার জন্য। আমাদের শ্রদ্ধেয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং সম্মানীয় আমাদের অভিষেক মহাশয় আমাকে আবার মানুষের পাশে থাকার জন্য, মানুষের কাজ করার জন্য, মানুষের সঙ্গে থেকে মানুষের সমস্ত আমাকে দায়িত্ব দিয়েছে। আমি এই দায়িত্ব আমার হরিহরপাড়ার আপামর মানুষ যারা ভোটার থেকে, কর্মী থেকে, নেতা থেকে, আমি সমস্ত মানুষকে আমি দায়িত্ব দিচ্ছি যে আমাকে যে দায়িত্ব দিয়েছে গুরু দায়িত্ব, এই গুরু দায়িত্ব আপনাদেরকে দিলাম। আপনারা নির্বাচন করুন, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করুন, আপনারা সংগঠন শক্তিশালী করুন, আপনারা ভোটদানে আপনারাই দায়িত্ব নিয়ে ভোটদান করান এলাকার মানুষকে নিয়ে। শক্ত বলে মনে হচ্ছে প্রতিপক্ষ আমাদের চোখ এখন পর্যন্ত পড়েনি ইনশাল্লাহ। আমি আপনার সামনে সাধারণ মানুষকে প্রশ্ন করব, কি মনে হয় যে প্রতিপক্ষ এখানে কি কাজ করছেন আর ওনার ক্ষমতা কতটা আছে, কি বলে মনে হয়? প্রতিপক্ষ এখানে কোনো কাজই করছে না, কারণ ওনারা কোনো ক্ষমতা হতো না এবং ওনাকে দেখতেও পাওয়া যাচ্ছে না, এখানে একদম শূন্য। কি মনে হয় যে নিয়ামত শেখের জেতার সম্ভাবনা কতটা? 100% জেতার এই বুথটা আমার। আমি জানি এই বুথটা দীর্ঘদিন ধরে আমরা টিএমসিকে লিড দিয়েছি, এবারও ইনশাল্লাহ তার চেয়ে বেশি কিছু লিড দেওয়ার ব্যবস্থা করব। কতটা উন্নয়ন হয়েছে ওনার হাতে? আমাদের অনেক উন্নয়নের শেষ নাই। দীর্ঘদিন ধরে আমাদের একের পর এক সব উন্নয়ন, রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত কিছু উন্নয়নের কাজ আমাদের নিয়ামত সাহেব সঙ্গে সবসময় হাতে হাত মিলে আমাদের কাজ করে। হরিহরপাড়া মানুষ, এখানে পিছিয়ে পড়া মানুষ, উনি 80% কাজ করে ফেলেছেন। 20% যেটা আছে, উনি এবার ক্ষমতা হলে সব হরিহরপাড়া মানুষের করে দেবে। এখানে বিরোধী বলতে কেউ না এখানে। হ্যাঁ, সমস্ত হাজার হাজার মানুষ, মা বোনেরা নিয়ামত সরকার চালছে। আপনি দেখতে পাচ্ছেন আজকে প্র্যাকটিক্যালি। হ্যাঁ, এখানে উনি কোনো মানুষের সমস্যা রাখেননি। রাস্তাঘাট হ্যান ত্যান রাস্তা, ঝিকঝাক রাস্তা। হ্যাঁ, মা বোনে উনি যখন 2001-এ
এমএলএ হয়েছে, তখন উনি বলেছিলেন যেখানে সব থেকে মারা পিছিয়ে পড়া কোনো হসপিটাল হলে, ডেলিভারি হলে এবং অসুখ পর্যন্ত সমস্ত হরিয়ারপাড় 10টা 12টা অঞ্চলের ওনার সমস্ত রাস্তা ঝিকঝাক করেছেন। সামান্য কিছু 20% কি 25% হবে আনুমানিক, উনি এবার হলে সব করে দেবে। সেই জন্য মানুষ হাজার হাজার আজ কোনো যারা আইএসএফ আজ ভেঙে গেল, আজকে ধরেন জনতা উন্নয়ন পার্টি নতুন, সিপিএম, কংগ্রেস, কিছু না, কোনো ক্যান্ডিডেট আজ পর্যন্ত দেখলেন একটা কোনো অধ্যায়ের প্রতীকের কোনো কিছু নাম লেখা নাই। হ্যাঁ, ওনার কাছে আসেনি। হ্যাঁ, ওনার আলাদা সমস্ত মুর্শিদাবাদ জেলার মানুষ জানে হেভি ওয়েটফুল প্রার্থী উনি। ওর কাছে এসে কারোর ডাল গলবে না। দুটো কাজ আছে, দুটো ব্রিজ, শুধু দুটো ব্রিজ আমাদের হয়ে গেলে আমাদের হরিয়ারপাড়াতে নিয়ামত শেখ 100 ডোমকুল থেকে হরিয়ারপাড়া এইখানটার একটা ব্রিজ, আর নওদার একটা ব্রিজ। নওদার সাথে ওই ব্রিজটা এমএলএ সাহেব প্রপোজাল পাঠিয়ে দিয়েছে, এটাও পাঠিয়েছে। এই দুটো কাজ এমএলএ সাহেবকে আমরা জিতাবো। মমতা ব্যানার্জিকে বলবো যে এইবার লাস্ট আমাদের এমএলএ সাহেবকে একটা মিনিস্টার দেওয়া হোক, আমাদের একটাই দাবি। এই যে দাবিগুলো ওনারা বলছেন, 80% আপনার কাজ নিয়ে সকলে সন্তুষ্ট রয়েছেন, বাকি 20% রাখছেন। এই যে দাবিটা শুনলেন ব্রিজ রিলেটেড, কত দূর প্রগ্রেস হয়ে রয়েছে, কতটা প্রস্তাব করে রেখেছেন রাজ্য সরকারের কাছে? 80% আর 90% হয়েছে, জনগণ বলবে। তবে 100% আমার করার যেটা ইচ্ছা আছে, যদি আমাদের 80%, 90%, 95% হয়ে থাকে, বাকিটুকু আমি করব। যদি 80% হয়ে থাকে, বাকি 20% আমি করব। আর আগামীতে আমি চাইছি আমাদের এখানে সুদলপুর ব্রিজ, এটা 4টে বিধানসভাকে কভার করে, যার জন্য এটা বিশেষ প্রয়োজন। ওটা মাচার উপর দিয়ে ফেরিঘাটে যায়, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়। মাঝে মাঝে হয়। আর একটা আমাদের পিঁপড়াখালি ব্রিজ, ওই ব্রিজটা একটু চওড়া হলে পরে, ব্রিজটা হলে পরে যে যাতায়াতে যে ওখানে জ্যাম হয় সেটা হবে না। আমার হরিয়ারপাড়ার যে ব্রিজ প্রচণ্ড জ্যাম হতো, হ্যাঁ, সেটা আমাদের নেত্রীকে আমি বলেছিলাম। হরিয়ারপাড়া থেকে ভাকুড়ি থেকে হরিয়ারপাড়া পর্যন্ত যে রাস্তা চওড়া করে আজকে আমাদের যাওয়া আসাতে যে সুবিধা হচ্ছে, জ্যাম বলতেই নেই। তো আমার হরিয়ারপাড়া ব্রিজ হয়ে গেছে, একটা প্রতাপপুরের ব্রিজ আমার একটা দরকার। প্রতাপপুরের ব্রিজকে করার জন্য আবেদন রেখেছি। এবং আমার একটা লালনগর, আমার হরিয়ারপাড়া থানা, এখানে বেলডাঙ্গা ব্লক, হ্যাঁ, এই সব মিলিয়ে এখান থেকে যাওয়া আসা করে। হঠাৎ আমরা 4-5 বছর আগে, আমরা বছরটা মনে নেই, 7 জন ছাত্রছাত্রী মারা গিয়েছিল নৌকা ডুবে। তো সেইগুলো মানে বড় ব্যথার কাজ হয়েছিল। সে সময় মানুষ, অভিভাবকরা বহু কান্নায় ভেঙে গিয়েছিল। এই পারে যে লালনগরে হাই স্কুল আছে, সে হাই স্কুলে তখন ছাত্রছাত্রীদেরকে পাঠাতে একটা আশঙ্কা ছিল, ভয় করছিল। তো যাই হোক, আমি তখন বলেছিলাম আমি এখানে একটা ব্রিজের ব্যবস্থা আমি চেষ্টা করছি করার। তো যাই হোক, সেখানে ব্রিজ এখন পর্যন্ত করতে পারেনি, তবে সেই ব্রিজটা আমার করার এবার খুব ইচ্ছা আছে। আমি আবেদন করব সরকারকে, আমার মন্ত্রী, আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি আবেদন করব এই ব্রিজগুলো যাতে আগামী দিনে হয়। আর টুকটাক যে রাস্তাগুলো বাকি রয়েছে, হ্যাঁ, সেগুলো ইনশাল্লাহ আমাদের সেগুলো হয়ে যাবে ইনশাল্লাহ, ওগুলোতে কোনো অসুবিধা নেই। ভাইটাল হচ্ছে 4টে ব্রিজ, একটা গার্লস স্কুল আবার হরিহরপাড়ায়, এটা বিশেষ করে দরকার। আমাদের এখানে যেমন পেঁয়াজ চাষ বেশি, পেঁয়াজে হেভি লস এই বছর, 3 টাকা 4 টাকা কিলো পেঁয়াজের খরিদ্দার নেই। হ্যাঁ, বাধ্য হয়ে চাষিরা একটা মানে খুব বিপদে পড়ে আছে। 3 টাকা 4 টাকা যাই হোক না কেন, তাই সেল করে দিচ্ছে, এটা রাখার কোনো পরিবেশ নাই। তো এই পেঁয়াজ একটা সংরক্ষণ করার জন্য একটা হিমঘরের আমি বিশেষ করে আবেদন করব। হিমঘরটা হলে পেঁয়াজ চাষিরা পেঁয়াজগুলোকে এখন তুলে যদি হিমঘরে রাখে, তাহলে এখন যে 3 টাকা 4 টাকা হচ্ছে, সেটা আগামীতে 20 টাকা 25 টাকা বিক্রি করতে পারবে। বাজারে তো এরকম 20-25 টাকা, এখনও 20-25 টাকা রেট আছে। কলকাতায় বলি আর যেখানেই বলি, খুচরো রেট, খুচরো কিনতে গেলে 20 টাকা 25 টাকা 30 টাকা 40 টাকা এরকম রেট আছে। তো এখনও রয়েছে, এখানে 3 টাকা, ওখানে 30 টাকা, ওখানে 20 টাকা বাজারে কিনতে গেলে। তো সেগুলো এখানে চাষিরা যাতে মিনিমাম এই হিমঘরটা হলে পরে, কোলেস্টোরটা হলে পরে মিনিমাম আপনার এখন রেখে দিয়ে 2 মাস পর বিক্রি করলে 15, 20, 30 টাকা বিক্রি করতে পারে।
সুযোগ বুঝে যে যেরকম রাখবে সেই সেরকমভাবে তখনকার রেটে পেলে পারে একটা প্রফিট হবে, এটা আমার মেন উদ্দেশ্য আছে। আর শহরের সাথে সংযোগ যেটা কি ফায়ার ব্রিগেড পাস হয়ে আছে, খারে মানে ল্যান্ডের একটু প্রবলেম, তাই ফায়ার ব্রিগেড পাস হয়ে আছে। আর ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেল, যার টপ হয়ে রয়েছে হ্যাঁ, ইলেকশনের পরে ইলেকশনের সেই পরে। কাজ হবে। নিয়ামত বাবু, আপনি জনসংযোগে বেরিয়েছেন, আমি চাইবো আপনি যান, আমি আপনার সাথে আবারও কথা বলবো। এই র্যালিকে আমরা থামতে দেবো না, কারণ আমরা দেখতে পাচ্ছি পাশে প্রচুর মানুষ রয়েছে ওনার বক্তব্য শোনার জন্য। উনি জনসংযোগ করছেন, আমরা আছি ওনার সাথে, আমরা এগিয়ে গিয়ে ওনার সাথে আবারও কথা বলবো। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন উনি একেবারে সাধারণ মানুষের সাথে মিশে গিয়েছেন, একদম ঘরের মানুষ। যেখানে সাধারণ মানুষের সাথে কথা আমরা যা বলতে পারলাম, কথা বলার পর জানতে পারলাম যে নিয়ামত শেখের এইখানে অপোজিশন কেউ নেই, এখানে একমাত্র নিয়ামত শেখকেই সবাই চাইছেন। উনি একেবারেই ঘরের মানুষ, ঠিক একইভাবে উনি সবার সাথে কিন্তু জনসংযোগ করছেন। ক্যামেরা পার্সন অভিজিৎকে আমি বলবো সেই ভিজুয়াল দেখানোর জন্য। আমরা রয়েছে এই মুহূর্তে হরিহরপাড়ার সর্বাঙ্গপুর ডাহাপাড়া অঞ্চলে। এখানে নিয়ামত শেখের জনসংযোগ চলছে, ওনাকে সংবর্ধনা জানানো হচ্ছে। এরপর আমরা চলে যাব পরবর্তী বুথে, সেখানেও উনি জনসংযোগ করবেন। আমরা এগুলো ব্যবস্থা এই যে করছি আর সাধারণ কি। মানুষের এই যে এসআইআর নিয়ে যে সমস্যাগুলো, এইগুলো কিভাবে দেখছেন, কিভাবে সমস্যা মেটাচ্ছেন? কারণ এনাদের ভোট তো একটা ফ্যাক্টর। এছাড়া তো বিজেপি সরকার করেছে, নির্বাচন কমিশন যে নির্বাচন এনারা কমিশন যে- করছে, মানে তাদেরকে একটা ভয় তো এনাদের মধ্যে কাজ এদের করছে। মধ্যে ভয় আছে, এরা বলে যাবে না দেশে থাকবে, না হলে যেখানে সেখানে আত্মহত্যা করবে। কিন্তু এগুলো কি বলে, বিজেপি সরকার দেখুক আর নির্বাচন কমিশনার দেখুক, এরাই তো করলো এগুলা, তারা ওরা জবাব দেবে। ভারতের যারা এইখানে অরিজিনালি যারা এখানকার বাসিন্দা, হ্যাঁ, তাদের নাম ডিলিট করে দিচ্ছে, তাদেরকে কেটে দিচ্ছে কেন? তাহলে ভারতে আমরা জন্মগ্রহণ করছি, আমরা থাকতে পাবো না? তো এর জবাব কে দেবে? বিজেপি সরকার দেবে। যেমন ইনি বললেন এই ছোট একটা ভুল, ওনার আরে জন্ম কি তারিখে- এর কি সলিউশন করবো আমরা? করে রেখে দিয়েছে, ডিলিট করে রেখে দিয়েছে, একটা বানানের অক্ষরের জন্য ডিলিট করে দিচ্ছে কেন? ধন্যবাদ। আমার মনে হয় কতটা করতে পারবে আমি জানি না, তবে এরা নির্বাচনে অংশগ্রহণ করে ভোটটা দেয় সেটা চাই না। ভোট না দেওয়ার জন্য এগুলো ডিলিট চক্রান্ত যেটা ডিলিট করে দিয়েছে, এই বিজেপি সরকারই করিয়েছে। আচ্ছা, এই যে রাজ্যে কিছু মানুষের একটা বক্তব্য রয়েছে পরিবর্তনের হাওয়া, পরিবর্তন হাওয়া। রাজ্য সরকারের যে 2011 থেকে তৃণমূল শাসন করছে, মনে হয় কি সেরকম কোনো রকম পরিবর্তন আসবে এবার 2026-এর নির্বাচনে? না না, বিরোধীরা অনেক রকম কথা বলবে, এদের পলিসি শেষ নাই, মিথ্যার শেষ নাই। যতগুলো যাই বলছে সব নিজেদের ধারণা, মিথ্যা মিথ্যা মিথ্যা, তাছাড়া কিচ্ছু না। এই সরকার আছে, থাকবে, গতবারের থেকে আরও বেশি সিট নিয়ে এই সরকার গঠন হবে, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। অন রেকর্ড আপনারা করে রাখুন, আজকের ডেটে এখন 12টা না 1টা বাজছে, আপনারা করে রাখুন। আমার কথা সত্য হবে কি হবে না দেখে নেবেন। বিজেপি সরকারকে বাংলার মানুষ চায় না। আর কে আছে কম্পিটিটর? আছেটা কে? কংগ্রেস আছে? কংগ্রেস তো জিরো পশ্চিমবাংলায়। আবার সিপিএম জিরো পশ্চিমবাংলায়।
আইএসএ তো মানে খুঁজে খুঁজে একটা জায়গায়, সেখানে সে থাকতে পারবে কি পারবে না, তা আল্লাহ জানা, তারা জানে। আচ্ছা, এত বছর ওরা তো চাইবে যে এখানকার মুসলমানরা যাতে এখানে না থাকতে পারে, বাংলাদেশেও যাতে না যেতে পারে, পাকিস্তানেও যাতে না যেতে পারে। বাংলাদেশে আমাদের জায়গা হবে না, পাকিস্তানেও জায়গা হবে না, জায়গা আমাদের এখানে। ওরা তো চাইছে ভোটারদের ডিলিট করে দিয়ে এখান থেকে তাদের প্রশাসনদের তুলে নিয়ে গিয়ে কোথায় গঙ্গায় ফেলবে, সমুদ্র ফেলবে, তার ঠিকানা নাই। সে চক্রান্ত তারা করছে, সে চক্রান্ত আমাদের মুসলিমরা পা দেবে না। মুসলিমের অনেক কিছু মুসলিমদের হয়ে বড় দরদি কথা বলছে, এরা দাঁড়াতে পারবে? ওই নতুন পার্টি হয়েছে আর আইএসএফ হয়েছে, এরা দাঁড়াতে পারবে? হ্যাঁ, এদেরকে ভোট দিবে? কয়েকজন ইমোশনালি কিছু লোক হয়তো ধর্মের নামে দিচ্ছে। ধর্ম শোনেন, ধর্ম আপন আপন, রাজনীতির সঙ্গে ধর্মের মিল নেই। প্রচারের জন্য কোন রাস্তা বের করে নিয়েছেন? হ্যাঁ, ভোট প্রচারের জন্য কি রাস্তা বের করে নিয়েছেন? কি মনে হয় কিভাবে প্রচার করলে পরে মানুষ আপনার মানুষের সঙ্গে থাকবো, মানুষের সুবিধা অসুবিধায় আমি সঙ্গে আছি, সঙ্গে থাকবো, আগামী দিনও থাকবো, যতদিন বেঁচে থাকবো। আজকে এমনই একটা পরিস্থিতির মধ্যে নির্বাচনী প্রচার করছি। কেন্দ্রের বিজেপি সরকার যে সাম্প্রদায়িক চিন্তাধারার মধ্য দিয়ে এসআইআর নিয়ে মানুষকে যে বিভাজন সৃষ্টি করেছে এবং মানুষকে হয়রানি করছে, তার জন্য আমাদের সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে লড়াই করেছে এবং আমাদের মাননীয় বিধায়ক সাহেব এর জন্য সর্বত্র লড়াই, এবং মাননীয় বিধায়ক সাহেব আমাদের সঙ্গে আছে, এবং মাননীয় বিধায়ক সাহেব আমাদের হরিয়ারপাড়ায় এসআইআর নিয়ে সমস্ত যে স্তর, সেই স্তরে কাজ চালিয়ে যাচ্ছেন আমাদের দ্বারা। আমরা বিধায়ক সাহেবকে বিপুল ভোটে আমাদের হরিয়ারপাড়ায় নির্বাচিত করবো, এটা আমাদের অঙ্গীকার। আমরা এই মুহূর্তে হরিহরপাড়া থেকে নিয়ামত শেখ, যিনি তৃণমূলের ক্যান্ডিডেট এই মুহূর্তে, উনি জনসংযোগ করছেন। ওনার সাথে আমরা ছিলাম, ওনার এই জনসংযোগে এখনও দেখতে পাচ্ছি ওনাকে ঘিরে রয়েছে সাধারণ মানুষ। উনি হয়তো সামনের বুথে চলে যাবেন, আমরাও এগিয়ে যাব আমাদের পরবর্তী কাজে এই মুহূর্তে। আমজনতা কি ভাবছে? সরকারি পরিষেবা কতটা পেয়েছে? শিক্ষা ব্যবস্থা কতটা এগোলো? আপনাদের কথাই আমরা তুলে ধরবো, আমরাই তুলে ধরবো, আমরাই দেখাবো ভোট জনতায়। চরক স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা, উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, গাইনোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক। এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব, সিমেন্স, আর্টিসান, এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে। 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ক্যাথ ল্যাবের পরিষেবা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। চরক স্কয়ার হসপিটাল, 79 পঞ্চানন তলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ।